দেশের জনগণ কিন্তু মেয়র মোহাম্মদ হানিফকে প্রথম লক্ষাধিক ভোটে জিতিয়েছিল। আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আপনারও চ্যালেঞ্জ হিসেবে নিতে হলে জনগণকে ভালোবাসতে হবে, জনগণের পালস বুঝতে হবে। জনগণের পালস না বুঝে রাজনীতি করা দরকার নাই, অন্তত বাড়ি যেয়ে মশারিটা নিয়ে ঘুমিয়ে পড়ে। মনিরুজ্জামান মনির যেটি মাসুম ঠাকুর বলছিলেন যে সরকারের বেশ কিছু ভ্রান্ত নীতির কথা তিনি উল্লেখ করেছেন। না, উনি স্থানীয় সরকার নির্বাচন থেকে হঠাৎ করে টার্ন করে উনি অর্থনীতির দিকে গেছে। তো আমি স্থানীয় সরকারের বাস্তবতাটা ওনার সামনে একটু বলি। উনি আমার সে সিনিয়র, ঢাকা ইউনিভার্সিটির বড় ভাই। প্রথমত স্থানীয় সরকার নির্বাচন যাদের আমলে, স্থানীয় সরকার নির্বাচন বলতে কোনো রকমের কর্মকাণ্ডই ছিল না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে গত 15 বছরে আমাদের এখানে কর্মপরিধি কী পরিমাণ বেড়েছে সেটা একটু আমরা হ্যাভ এ লুক, এক নজর আমরা তাকাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্থানীয় সরকার নির্বাচনের, অর্থাৎ প্রান্তিক মানুষ যেন তার সেবাটা পায়, তার জন্য কি কি করছে, যে যে জিনিসগুলো ওনারা বন্ধ করেছিলেন সেগুলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চালু করেছেন। উপজেলা প্রবর্তন ওনারা করতে যাননি কখনো, আমরা উপজেলা প্রবর্তন করেছি, আমরা জেলা পরিষদ চেয়ারম্যান করেছি। অর্থাৎ এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তার পথেই আমরা হাঁটছি। এখন প্রশ্নটা হলো, কিছু কিছু জায়গায় আমাদের প্রত্যাশাটাকে, আমাদের প্রত্যাশাটা স্থানীয় সরকার শক্তিশালীকরণ, আমরা সেই শক্তিশালীকরণের দিকেই কাজ করছি। এখন সমস্যাটা হলো, আমরা বিবেচনা করতে হবে বা আমাদের বিবেচনা করা উচিত, স্থানীয় সরকার নির্বাচনে যেমনিভাবে আপনি ভোটের টার্ন আউটের কথা বলছেন, কি পরিমাণ নির্বাচনে জনগণমুখী হলো, ঠিক তেমনিভাবে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান বা জেলা পরিষদের ইলেকশন, এইগুলোতে যদি আপনি জনগণ নিতে হয় তাহলে আপনার উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনার হাতে থাকতে হবে। এমপি হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা অনন্য সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশের বিবেচনায়, বাংলাদেশের রাজনৈতিক সামাজিক বাস্তবতায় এমপিরা প্রতিটা, এই উপজেলা চেয়ারম্যান বলেন আর সিটি কর্পোরেশনের পৌরসভার মেয়র বলেন, আসলে মানুষের প্রত্যাশাটা এমপির কাছে। যদিও আমাদের সংবিধান বলে ল মেকার হিসাবে সে আইন প্রণয়ন করবে, তার উপরে আলোচনা করবে, দেশ কিভাবে চলবে তার গাইডলাইন দেবে, দ্যাট ইজ ফ্যাক্ট। বাট বাংলাদেশের মানুষের যে বাস্তবতা, বাংলাদেশের মানুষের যে টেস্ট, তাতে তারা সকলেই মনে করে যে ক্ষমতাটার মালিক এমপি, এমপির কাছে আমার যেতে হবে। দ্যাটস ওয়াই এই ক্ষমতার ভারসাম্যর জন্য এমপিকেও একটা সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা থোক বরাদ্দ দিয়েছে। আমি মনে করি এটা যথার্থ। এই থোক বরাদ্দর মধ্য থেকে যে কাজটা উপজেলা চেয়ারম্যান বা জেলা পরিষদ করছেন না, সেটা যখন দেখবে যে জনস্বার্থে জাহিদ সাহেবের বাড়ির সামনে একটা রাস্তা হওয়া দরকার, তখন ওইটার বাজেটের টাকাটা আপনার এমপি আপনাকে দিল। এটাও কিন্তু এলজিএডির মাধ্যমেই করবে, সরকারই করবে, বাট উনি যেখানে খুশি সেখানে দিতে পারবে। এই ক্ষমতাটা দেওয়ার মধ্য থেকে আমি মনে করি যথার্থ সিদ্ধান্ত নিয়েছে। এখন মোশাররফ আহমেদ ঠাকুররা ক্ষমতার বাইরে দীর্ঘদিন ধরে, ওনারা তো ক্ষমতা বলে যে ক্ষমতা, আমরা তো ক্ষমতা বলি না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন দেশ সেবা করা, আর ওনারা বলে আমাদের পাওয়ারে যেতে হবে, ক্ষমতায় যেতে হবে। এই ক্ষমতার শব্দগুলো কেন? কারণ ওরা ক্ষমতার মধ্য থেকে ওনাদের জন্ম, ক্ষমতার উচ্ছিষ্টের মধ্য থেকে দুটো দলের জন্ম, সেখানে ওনারা ক্ষমতা ক্ষমতা এই শব্দগুলো বলে। আমরা বলি দেশ সেবা করা, জনসেবা করা, মানব সেবা করা, এই কাজগুলো আমরা করে যাচ্ছি। এখন আসুন, এমপির পরামর্শ ব্যতীত কিছু করতে পারবেন, এই কথাটাও ভুল। ওখানে লেখা আছে যে উপজেলা চেয়ারম্যান বা উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে সে কাজ করবে। আসেন না, যে একজন আইন প্রণেতা থাকে, স্বাভাবিক কারণেই আমার আপনার চেয়ে যে এমপি হয় তার কিন্তু আমি মনে করি হয়তো অনেকের সেই পারফরমেন্সটা শো করে না, সেই কাজটা করে না, সেই দায়িত্ববোধের জায়গাটা তার নাই। কিন্তু আসলে তো মুরব্বী হিসাবে এমপি সাহেব এটা ওভারলুক করতে, মানে দেখভাল করতেই পারে, লুকআপটা করতেই পারে। এখন এই কারণে সমন্বয়হীনতা বা এই কারণে সমস্ত জায়গায় তার ক্ষমতা ইম্পোজ করে, এটাও ঠিক না। আমার কথাটা হলো, সমন্বয়ের জন্য উপজেলা পরিষদ যদি এককভাবে থাকে, সেখানেও বরঞ্চ অভিভাবক হিসাবে এই যে উপজেলা চেয়ারম্যান ইউনো বলছেন, একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সেটাকেও আমি ক্লাস যাতে না হয়, এটা আমার দেখভাল করতে হবে। এটা বুঝতে হবে যে উপজেলা চেয়ারম্যান বা ইউনো, অফকোর্স ইলেক্টেড যে পার্সন থাকবে উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রধান উপজেলা চেয়ারম্যানই, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ বডির প্রধান ইউনোর একটা উপজেলার, এটা আমাদের বুঝতে হবে। কোনো জায়গায় কোনো ক্লাস নেই, সমস্ত জায়গায় সমস্ত কিছু চলছে। আপনি কয়েকটা কথা এর আগে বলছেন, আমি সেটা বরঞ্চ ফোকাস করি। আপনি বলেছেন যে নির্বাচন কমিশন ক্ষমতা আছে বিধায়ী তো একজন প্রিজাইডিং অফিসারকে ওখান থেকে বের করে নিয়ে গেছে। নির্বাচন কমিশন অনেক বেশি স্ট্রং রোল প্লে করছে বিধায়
একজন প্রার্থীর 89,000 টাকা সহকারে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। নির্বাচন কমিশন এবারের স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত কার্যকরী। এটা নির্বাচন কমিশনও করেছে, স্থানীয় সরকার করেছে, স্থানীয় প্রশাসন করেছে, পুলিশ প্রশাসন করেছে, ডিসি সাহেবরা করেছেন, ইউনো সাহেবরা করেছেন, যে কারণে নির্বাচনটা ভালো হচ্ছে। মূলে কথা হলো, যেহেতু কোনো সন্ত্রাস হচ্ছে না, কোনো কারচুপি হচ্ছে না, মারপিট হচ্ছে না, রক্তাক্ত হচ্ছে না, কেউ মারা যাচ্ছে না। আপনারা 2003 সালে যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন করলেন, তখন বাংলাদেশ আওয়ামী লীগ না, শুধু জাতীয় পার্টি জেপি কেউ নির্বাচন করতে পারে নাই। তখন কত মানুষ আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল, মনে আছে কি না ভুলে গেছেন? আসুন আমরা এই রকমের পলিটিক্যাল কিছু রেটরিক কথা আমরা এখানে বলতে পারি, বাস্তবতার সাথে আমাদের মিল থাকতে হবে। বাস্তবতাটা কি? বাস্তবতা হইল, বিএনপি যদি রাজনৈতিক দল হিসেবে মনে করে আমি নির্বাচনে যাব, জনগণের কথা বলবো, জনগণের ম্যান্ডেট আদায় করব, আমি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হব, তার জন্য আমার কি ত্রুটি আছে, এই ত্রুটিকে সামনে রেখেই সে নির্বাচন করবে। আপনার কর্মীদের আপনি নির্বাচনে পাঠাবেন, নির্বাচনে পাঠানোর মধ্যে থেকে আওয়ামী লীগ কী ত্রুটি বিচ্যুতি করে এটা জনগণের সামনে বক্তৃতা দেবে, বলবে আমাকে ভোট দেন, আমি স্থানীয় সরকারে আপনাদের এই ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আমি ওভারকাম করে আমি একটা সুন্দর সুশাসন নিশ্চিত করব। আমরা যেভাবে 94-এর সিটি কর্পোরেশন নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ছাত্রলীগের সেনা কমিটির সর্বোচ্চ পর্যায়ে ছিলাম, তখন আমরা কিন্তু মানুষের কাছে যাই ভোট চেয়েছি। মোহাম্মদপুর, মিরপুর, বরিশাল অধ্যুষিত যে এলাকাগুলো আছে, আমাকে শেষ করে দেন, তখন কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ক্ষমতার ভারসাম্য আনার জন্য বলেছিলাম যে ওরা ক্ষমতায় আছে সরকার পরিচালনায়, আমরা মিউনিসিপ্যাল সিটি কর্পোরেশন যদি আমাদের মেয়র হয় তাহলে ক্ষমতার ভারসাম্য হবে। দেশের জনগণ কিন্তু মেয়র মোহাম্মদ হানিফকে প্রথম লক্ষাধিক ভোটে জিতিয়েছিল। আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, আপনারও চ্যালেঞ্জ হিসেবে নিতে হলে জনগণকে ভালোবাসতে হবে, জনগণের পালস বুঝতে হবে। জনগণের পালস না বুঝে রাজনীতি করা দরকার নাই, অন্তত বাড়ি যেয়ে মশারিটা নিয়ে ঘুমিয়ে পড়ে। আলোচনা শেষ না, আমি কয়েকটা বিষয় আপনি খুব অল্পের মধ্যেই শেষ করে দিচ্ছি। সেটা হলো এমপি এর উপজেলা চেয়ারম্যানদের টাকা বাড়ার যে কারণ, সেটা একটা পরিসংখ্যান আপনাকে আমি দেই। যেহেতু আওয়ামী লীগ এক নাগারে টানা 15 বছর দেশ সেবা করছে, স্বাভাবিক কারণে আওয়ামী লীগের নেতারা বা আওয়ামী লীগের যারা ব্যবসায়ী, তারা আসলে নিরবিচ্ছিন্নভাবে তারা ব্যবসা বাণিজ্য করার সুযোগটা পাচ্ছে। সেই কারণে অনেক জায়গায় হয়তো বা অনেকের টার্ন ওভার ইয়ারলি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরও আমি মনে করি কোনো রাজনৈতিক নেতার বা রাজনীতি করবে তাদের হাজার হাজার কোটি টাকা থাকতে হবে, কোনো না কোনোভাবে টাকার মালিক হতে হবে। ব্যক্তিগতভাবে এটার গৌর বিরোধী আমি মানুষ, কিন্তু টাকার পরিসংখ্যানটা বাড়ার কারণটা হলো এই, যেহেতু তারা নিরবিচ্ছিন্নভাবে ব্যবসাটা করতে পারছে। এখন বিএনপির মনে করেন ঠাকুরভাই বা ঠাকুরভাই দলের কোনো একটা তার সহযোদ্ধা, সে হয়তো বা মামলা শিকার, একাধিক মামলা আছে, তার কোর্টে হাজিরা দিতে হয়, স্বাভাবিক কারণে ব্যবসায় মনোনিবেশ করতে পারে না, পরিবেশটা থাকে না। এই সুবিধা বাংলাদেশের প্রেক্ষাপটে আঞ্চলিক এই দেশগুলোতে এই রকমের, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় এই বাস্তবতা আছে, এটা আমরা স্বীকার করতে পারি না। সেই কারণে হয়তো বা টাকার পরিমাণটা বেশি। কিন্তু মজার বিষয় হলো আওয়ামী লীগের তৃণমূলের 90% নেতাকর্মী এই 15 বছর আগে যেমন ছিল তেমনই আছে, তাদের কোনো পরিবর্তন ঘটে নাই। সকল যারা সাইকোফ্যান, যারা বিভিন্ন জায়গা থেকে ঢুকে পড়েছে, ওরা টাকা পয়সা কামিয়েছে। আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মীরা টাকার জন্য লালায়িত না, তারা আদর্শিক সংগ্রামটাই করে। এখন আসেন, আমি এমপি মন্ত্রীদের স্বজনদের বিষয়ে এর আগেও কয়েকবার কথা বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী ক্যাটাগরিক্যালি বলে গেছেন স্বজন বলতে কাদেরকে বুঝিয়েছেন। তবে আমি মনে করি স্বজন, আমি যদি এমপি হই, আমার স্ত্রী, আমার সন্তান, এটা হলো স্বজন। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থ বলেছেন। আমার কথাটা হলো, গণতান্ত্রিক রাজনীতিতে আপনাকে আমি নির্বাচন থেকে দূরে রাখার অধিকার রাখি না। প্রশ্নটা হলো দল কি করতে পারে? দল করতে পারে ক্ষমতায় আসার পরে এমপি মন্ত্রীদের সন্তান বা স্ত্রীরা পূর্বে রাজনীতি করে নাই, বিরোধী দল ফেস করে নাই, আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, তাদের কোনো স্ট্রাগলিং লাইফ নাই, সেই সমস্ত মানুষদেরকে যদি ক্ষমতায়ন করে থাকে, যদি নির্বাচন করায়, সেখানে বরঞ্চ দল আঙ্গুল দেখাতে পারে এবং সেখানে অ্যাকশন নিতে পারে। অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার কথা বলেছেন মোশাররফ আহমেদ ঠাকুর ভাই এবং মিস্টার আকাশ, এর সাথে আমি একমত, সহমত পোষণ করছি। তাহলে আসুন আমরা সেখানেও তাকাই। বাংলাদেশ আওয়ামী লীগ এ যাবৎকালে যতগুলো সিদ্ধান্ত নেয়, সেটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই সিদ্ধান্ত নেয়। সেটা আরও বেশি অবারিত করা দরকার, সেটা আর একটা আলোচনা। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে বা এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির যে পলিটিক্যাল ফেনোমেনা বা পলিটিক্যাল যে আচরণ, সেই জায়গাটা দাঁড়িয়ে মনে করি এখনও বেটার পলিটিক্যাল পার্টি বা ডেমোক্রেসির প্র্যাকটিসটা আওয়ামী লীগের মধ্যে বেশি। কাউকে যদি বহিষ্কার করতে হয়,
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেন্ট্রাল কমিটির মিটিং ডেকেই করেন। আমাদের স্থানীয় সরকার একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরও যদি নমিনেশন দিতে হয় সেটা সংসদীয় বোর্ড বসে যাই, এটা হাসার বিষয় না। আপনি যে নেতার কাছে যান উনি কিন্তু সংসদীয় বোর্ডের উপস্থিত থাকেন কি না, তার মানে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়া মিস্টার তারেকের অপছন্দ হলো মোশাররফ আহমেদ ঠাকুর সেন্ট্রাল কমিটি ঢুকতে পারবে না, কিন্তু উনি এই পার্টির একটা সাংগঠনিক সম্পাদক হওয়ার যোগ্যতা রাখে, উনি সৃজনশীল মানুষ, কিন্তু ওনাকে দাবিয়ে রাখছে কি কারণে, তারেকের উনি চামচামি করতে পারে না। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে এখনও এই প্র্যাকটিসটা আসছে, কিন্তু আমি চাই আরও বেশি মোর ডেমোক্রেটিক অ্যাটিটিউড আমাদের হোক। আমি একটা সেকেন্ডে শেষ করে দিচ্ছি। আমার ভাই ঠাকুর ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, উনি বলেছেন প্রেস ফ্রিডমের তালিকায় বাংলাদেশের অবস্থান অবনমন হয়েছে। মাই ডিয়ার ব্রাদার, ওই যে প্রেস ফ্রিডম হাউসের যারা মালিক, ওর দেশের গণতান্ত্রিক অবস্থান কি, ওর দেশে ফ্রিডম কি আছে, ওর দেশের হাজার হাজার ছাত্রছাত্রীরা প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য স্বাধীনতাকামী মানুষের পক্ষে যখন মিছিল করে তখন ওর দেশে পেটুয়া বাহিনী অত্যাচার করে, নির্যাতন করে, পিটিয়ে মারে। এটা কি আজকে দেখছেন না আপনার CNN, আল জাজিরা চ্যানেলগুলোতে দেখছেন না? আন্তর্জাতিক পরিমণ্ডল উঠে এসেছে দেখছেন না? কানাডাতে, অস্ট্রেলিয়াতে সমস্ত জায়গায় আজকে বিক্ষোভ হচ্ছে না প্যালেস্টাইনের জন্য? আপনারা কথা বলতে পারেন না, ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছেন, আপনাদের নেতা অবস্থান নিচ্ছেন, সেই কারণে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকেরও হজের উদ্বোধন করতে যে প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছে, আমরা কণ্ঠ সোচ্চার করছি না আজকে মুসলিম হিসাবে, অথচ দাবি করেন কি দিনের শেষে আপনারা এই ইসলামিক দল, আপনারা ওনারা বলেন শুক্রবার আমরা ছুটি রেখেছি, আমরা যেহেতু মুসলমান নাম সামনে রেখে মুসলমানিত্ব, এর আগে সমস্ত অমুসলিম কাজ করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একমাত্র নেতা যিনি গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র নেতা যে প্যালেস্টাইনের পক্ষে তার কণ্ঠ সোচ্চার রেখেছে, এবং সেখানে দেশের বাইরে জাতিসংঘে বলেন, আমেরিকাতে বলেন, যে কোনো আন্তর্জাতিক কেন্দ্রে শেখ হাসিনা প্যালেস্টাইনের পক্ষে কথা বলেন। শেষ করতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।